Hello everyone, welcome to a brand new episode of Data Podcast, The Unscripted. আজকে আমার সঙ্গে যিনি আছেন, আমাদের যিনি গেস্ট, তিনি আমার খুবই পছন্দের একজন মানুষ, মিস্টার শফিকুর রহমান, সেলস ম্যানেজার, সেলস ফার্মা ডিভিশন। সো শফিক বস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সো আমরা জানি যে আপনি আমাদের সাথে অনেক একটা দীর্ঘ সময় ধরে আছেন, অলমোস্ট 23 বছর। সো 23 বছর এতদিন পর এসে আসলে কি মনে হয়, মানে যদি আপনি আসলে এখন পিছনে ফিরে তাকান? অনেক কিছু, আসলে 23 বছর পরে এই জায়গায় আসছি, এটার ইতিহাসটা যদি একটু বলি। আসলে বেসিক্যালি সেলস, আমি তো সেলসম্যান। তো সেলসম্যান চাকরিটাই হচ্ছে বাই চান্স, বিকজ যেমন আপনি এইচআর পড়ালেখা করেছেন, দ্যাটস ওয়াই ইউ আর ওয়ার্কিং ইন এইচআর। ফিনান্সে যা কাজ করছে সে ফিনান্সে কাজ করছে, বাট আমাদের পড়ালেখার সাথে চাকরির কোনো সম্পর্কটা ওরকমভাবে গড়ে ওঠে না। সো আমরা অনেক জায়গায় চেষ্টা করে হঠাৎ করে যে চাকরিটা পাই সেটার নাম হচ্ছে বাই চান্স জব, সেলসম্যানের। তো সেলসম্যানের জবটা আসলে তখন যখন শুরু করি, তখন থেকে এই পর্যন্ত জার্নিটা যদি শুরু করি, এটা অনেকটা আপ হিকআপ আছে। সো যখন শুরু করি তখন আমার আই এম ভেরি লিন অ্যান্ড থিন অ্যান্ড স্কিনি, 42 to 40 কেজি ওয়েট। তো তখন যখন কাজ শুরু করি তখন জানতাম না আসলে কাজটা কি, বাট পারিপার্শ্বিক অবস্থা ওই যে বাই চান্স সেলসম্যান হয়ে গেছি। সো ইন দ্যাট টাইম আমাদের তখন একটা ব্যাগ ছিল, ব্যাগটা একটু বড়, যেটা এখনকার পিএসও সাহেবরা ইউজ করেন না, এটাকে অনেকে তখন বলতো সিঙ্গারা ব্যাগ। সো এই সিঙ্গারা নামের, মানে সিঙ্গারা ব্যাগ নামের পেছনে কোনো কাহিনী আছে? এইটা হচ্ছে দেখতে অনেকটা সিঙ্গারার মতো, দ্যাটস ওয়াই এটা করে। এখনও এটা গ্রামে অনেক পিসি ডক্টরদের কাছে আছে, ইউজ করেন। ফার্মাসিউটিক্যাল আর কেউ ইউজ করে না, তখন সবাই ইউজ করতেন এটা। তো ইট ওয়াজ টু ওয়েটি। তো আমার মানে ভালো লাগাটা খারাপ লাগাটা বলি, সেলসম্যানের কাজের তো আসলে শুরুটাতে একটু ধাক্কা লেগেছিলই, কারণ তখন জানতাম না সেলসম্যানের কাজের নিয়ম হচ্ছে 10টা আপনি 10টা কাজ করতে যাবেন, 9টা কাজ হবে না, একটা কাজ আপনার হবে। আর ওই একটা কাজের উদ্দীপনা আপনার পরবর্তী 9টা কাজের যে পরাজয় সেটাকে ভুলিয়ে দিয়ে আবার একটা নতুন জয়ের দিকে নিয়ে যাবে। সো দ্যাট পার্ট ইজ রিয়েলি ক্রিটিক্যাল। আপনার প্রথম পোস্টিংটা আসলে কোথায় ছিল? হ্যাঁ, আমার প্রথম পোস্টিংটা ছিল ঢাকাতে বারডেম হাসপাতালে। সকালে ছিল বারডেমে, বিকালে করতাম ফার্মগেট। আপনি কি ঢাকাতেই বড় হয়েছেন? আমি ব্রন অ্যান্ড ব্রট আপ ঢাকাতেই। ওকে, তাহলে বেসিক্যালি চেনা পরিচিত একটা জায়গাতেই বেসিক্যালি আপনার প্রথম পোস্টিং। সো প্রথম দিনের কথা যদি আপনার কিছু মনে আছে? যে প্রথম দিককার বা প্রথম দিনের কথা দুইভাবে মনে আছে। একটা পজিটিভটাই বলি আগে, যেই কারণে আজ আমি আপনার সামনে বসে কথা বলতে পারতেছি। প্রথম যেদিন রিপোর্টিংয়ে গেলাম সেদিন টয়টা 100X কর একটা সেডন কারে, সাদা ঝকঝকে কার, ব্ল্যাক স্যুট, স্কাই কালারের একটা শার্ট পরে একজন ভদ্রলোক আসলে আমাদের রিপোর্টিংয়ে। উনি ছিলেন হচ্ছে রিজনাল ম্যানেজার আমাদের। তো আমি তো, কি নাম ছিলেন ওনার? ইসমাইল বাস ছিলেন, ইসমাইল সাহেব। তো ইসমাইল স্যার যখন নামলেন তখন আমি প্রথমে তো বুঝতে পারিনি, নেমে যখন আসছেন ওই দিনই ফার্স্ট ওনার সাথে পরিচয় পোস্টিং পাওয়ার পরে। তো ওইটা দেখে আমি পরে চলে যাওয়ার পরে আমি আমার কলিগদেরকে জিজ্ঞেস করলাম, আমার যে ইমিডিয়েট স্যার ছিলেন, আমার যে কো কলিগ ছিলেন, উনি কীভাবে এই পর্যন্ত আসলেন। তো আমি বললেন এইভাবে চাকরি এইভাবে করেছেন, পিএসও হয়েছেন, তারপরে ডিএসএম হয়েছেন, তারপরে আরএসএম হয়েছেন, তারপরে গাড়ি পেয়েছেন। সো ফ্রম দ্যাট ডে আমি একটা ড্রিম চিন্তা করি, এই চাকরি যদি করি আমি গাড়িতে চড়বো। সো ওই ড্রিমটা আমাকে প্রথম দিনের একটা উদ্দীপনা দিছিল। এটা একটা পজিটিভ পার্ট। নেগেটিভ পার্টটা যে বলছিলাম, এই যে লিন অ্যান্ড থিন। সো আমার তখন বাইক কিন্তু খুব দ্রুত দিত না, বাইক দিত 6 থেকে 8 মাস পরে। তো আমার বাসা ছিল মুগদাপাড়া ঢাকার, ওখান থেকে যেতে হইতো বারডেম অথবা ফার্মগেট। তো ওটাতে ট্রান্সপোর্ট ইউজ করতে হতো, পাবলিক ট্রান্সপোর্ট। তো সিঙ্গারা ব্যাগ হাতে যাচ্ছি, কিছু দূর হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হবে। সো ওই ব্যাগটা ভারী থাকার ফলে আমি কিছুদিন পরে দেখলাম আমার হাতে ফোসকা পড়ে গেছে। তারপর আমি রুমাল দিয়ে ধরতাম ব্যাগটা, যাতে হাতে ব্যথা না পাই।
এইটা থেকে একটু পেইনফুল ছিল যখন বাসে উঠতে যেতাম, তখন এই ব্যাগটা বড়, তো বাস কন্ট্রাক্টর নিতে চাইতো না, কারণ ওনার ওই জায়গাটাতে আরেকটা প্যাসেঞ্জার উঠাতে পারবেন। ইভেনচুয়ালি এমনও দু একদিন গেছে আমি উঠেছি, আমাকে আবার নামিয়ে দেওয়া হয়েছে। সো তখন হয়তো চোখে একটু ছলছল করেছে, বাট ওটা আমি বেশিক্ষণ আমাকে স্থায়ী হতে দিই নেই, কারণ আমার এই গাড়ি লাগবে। ওকে, আপনি যেটা বললেন যে আপনার প্রথম দিনের বেসিক্যালি যেটা ইন্সপিরেশন, যে কারণে আপনি এই জবটা কন্টিনিউ করেছেন, আপনার একটা গাড়ি লাগবে। তো প্রথম যেই দিন ধরেন আপনি তো জয়েন করেছিলেন অ্যাজ এ পিএসও, ওকে, আমাদের যেটা একদম এন্ট্রি লেভেলের পজিশন। সো সেখান থেকে আপনি রিজিওনাল হেড হয়েছেন, যেটি আমাদের একটা রিজিওনাল হেডের পজিশন। এবং যখন আপনি প্রথম গাড়ি পেলেন, সেই দিনের অনুভূতি? ও হ্যাঁ, সেই দিনের অনুভূতিটা আসলে স্টিল আমার 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 পরশম দাঁড়িয়ে যাচ্ছে। সেই দিনের অনুভূতিটা একদমই অন্যরকম ছিল। সেই দিনের অনুভূতিটা ছিল, আমার মনে আছে আমি প্রথমে মাকে সালাম করেছিলাম, আমার বাবাকে বলছিলাম, বাবা আমাকে একটা 4 চাকার গাড়ি দিয়েছে কোম্পানি, এক্স করোলা, আর আমার বউকে সবার সামনে জড়িয়ে ধরছিলাম। সো ওই দিনে আসলে এটা এক্সপ্রেস করতে পারবো না বা লোটাস, এটা অন্যরকম একটা ড্রিম ছিল, আমার স্বপ্ন ছিল। আমি স্বপ্নটা 7 বছর 7 মাসে আমি পূরণ করেছিলাম। সো এটা আসলে খুব উচ্ছ্বাসিত করেছে আমাকে, এবং ওই স্বপ্নটা আর আমাকে এখনও তাড়া করে বেড়ায়। গাড়ির মডেল চেঞ্জ করা থেকে শুরু করে অনেক কিছুই এখনও সেই স্বপ্ন নিয়ে আসি। আমি একটা স্বপ্নবাজ লোক বলতে পারেন। আচ্ছা, আপনি বললেন যে আপনি একজন স্বপ্নবাজ লোক। আমরা জানি যে আপনাদের স্পেশালি আপনার সেলসের যে জবটা, সেটা খুবই স্ট্রেসফুল। এটা আসলে 24/7 বেসিক্যালি একটা জব, হ্যাঁ। সো আমি যেহেতু আপনাকে পার্সোনালি চিনি, আমি জানি যে আপনি কবিতা লেখেন। সো এই এত স্ট্রেসের মধ্যে, এত প্রেশারের মধ্যে থাকার পরও আসলে কবিতা কিভাবে আসে? আসলে আমি 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 যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, তখন থেকে আমি আমার বাবার থেকে কোনো হাত খরচ নিইনি। তখন থেকে আমার মাস্টার্স পর্যন্ত হাত খরচটা চলেছে লেখালেখি করে। আই ওয়াজ এ স্পোর্টস রাইটার। তখন আপনার আমি প্রথম আলো তখন আসেনি, তখন ভোরের কাগজ ছিল, তখন জনকণ্ঠ ছিল, তখন ক্রিয়া জগৎ ছিল। সো ওই জায়গাগুলো আমি লিখতাম, এবং ওখান থেকে ভালো অ্যামাউন্ট অফ মানি একটা পেতাম, একটা ইয়াং ছেলের খরচ করার জন্য যা প্রয়োজন হয়। আর ওই লেখাটার সাথে যুক্ত হওয়ার পাশাপাশি যে কবিতার কথা বললেন, আসলে আমি স্টিল এখনও 365 দিনের ভিতরে বছরের আমি 300 দিন হলেও একটা পাতা পড়ি কোনো একটা বইয়ের। পেপার তো রেগুলারই পড়া হয়, বাট কোনো উপন্যাস, কোনো কবিতার একটা, এটা আসলে একটা আমার মনের খোরাক। এখন আমার স্ত্রী আছে, আমার 2টো সন্তান আছে, আপনারা আছেন, আমার মা বাবা আছে, এগুলো সবই কিন্তু একটা সোসাইটির অংশ। বাট আমি শফিক, আমার কাছের অংশটা ওই কবিতার মাঝে, ওই বইয়ের মাঝে। সেই জন্য আমি কবিতা লিখি, এটা আমার আসলেই একদমই মনের ক্ষুধা, আর কিছু না। সো আপনি আমাদের কনভারসেশনের শুরুতেই যেটা মজা করে বললেন যে আপনি বাই চান্সেস বেসিক্যালি সেলস পারসন হয়েছেন। সো আপনার আসলে সবাই থাকে না যে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আপনার একটা ড্রিম, একটা জব থাকে বা একটা প্রফেশন থাকে। আপনি আসলে জীবনে ওই সময় আসলে কি হতে চেয়েছিলেন? খুব ইন্টারেস্টিং। আসলে ওই সময় আমি হতে চেয়েছিলাম আড্ডাবাজটা লোক। পড়ালেখা করবো না, কিছু করবো না, শুধু আড্ডা দিব। কারণ মানে ওই যে বললাম ব্রন অ্যান্ড ব্রট আপ ঢাকায়, তো ঢাকায় আমাদের ফ্রেন্ড ছিল মাল্টিকালচার, নোয়াখালী, বরিশাল, ঢাকায়, চিটাগং, তো বিভিন্ন মাল্টিকালচার লোকজন ছিল। এই সব জায়গায় আমরা আড্ডা দিতে পছন্দ করতাম। তো প্রত্যেকটা বন্ধু মিলে চিন্তা করছিলাম একসময় ব্যবসা করব, বিভিন্ন মানে আজগুবি ব্যবসা, হয়তো ডিশের ব্যবসা করব, হয়তো বই লাইব্রেরি দেবো, এইভাবে করে জীবন চালায় দেবো। সো এই জন্য এরকম কোনো স্পেসিফিক কিছুর মধ্যে ছিল না। তবে এরপরে যখন আমি আসলাম স্পোর্টস জার্নালিজমে, ওইটা আমার খুবই পছন্দের একটা জায়গা। ইয়েট এখনও মনে হয় যদি সুযোগ হয় ওইখানেও কিছু একটা করার, সেখানে ছুটে যেতে ইচ্ছা করে। কিন্তু আসলে ওই জার্নালিজমের সংখ্যাটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন, মানে ওই আগের মতো নাই। সো দ্যাট এখন ওই কবিতা লিখি, একটু কিছু মাঝে মাঝে গল্প লিখি, ওটাই মজা লাগে। না, আমরা চাই যে আপনি আরও লেখেন। আপনি আমাদের যেটা আপনি ফেসবুকে খুব রেগুলার বেসিসে পোস্ট করেন, এবং আমরা রেগুলার বেসিসে পড়ি, এবং আমাদের খুবই ভালো লাগে। সো আপনি যেটা বলছিলেন যে আপনি আজ থেকে 23 বছর আগে যখন জয়েন করেছিলেন, সো আমি যদি তখনকার পার্সপেক্টিভ চিন্তা করি, তখনকার সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি, আর এখনকার পার্সপেক্টিভ, এখনকার সমাজ ব্যবস্থাটা অনেকটাই ডিফারেন্ট, রাইট? সো এখন আসলে আমাদের যারা নতুন কলিগরা আসে, সো
আপনাদের সময় আসলে কি অ্যাডভান্টেজ ছিল যেটা আসলে এখন নেই, এবং কি চ্যালেঞ্জেস আসলে এখন যারা আসছে তারা ফেস করছে, এবং এটাকে আসলে ওভারকাম করার জন্য আপনার দিক থেকে যদি কোনো সাজেশন? আপনার কোশ্চেনগুলো, অনেকগুলো কোশ্চেন একসাথে করেছেন। তবে আমার কাছে মনে হয় যদি আপনি বলেন সেলস জবটা, এটা একটা চ্যালেঞ্জিং জব, আমরা সবাই বলি। এখানে সবচেয়ে প্রথম জিনিস আমার কাছে মনে রাখতে হবে যে আমি বলি যে আমি যেই পজিশনেই জব করি আর পিএসও সাহেব যেই পজিশনে জব করুক, প্রত্যেকটা পজিশনে একটা নিজেকে কমফোর্ট জোনে রাখা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট। যখনই কোনো সেলসম্যান ভাববে আমি আজকের জন্য কমফোর্ট, তার ওই দিনকার সেলস হবে না। বিকজ সেলসম্যানের একটা নীতি আমি আপনাকে আগেই বলেছি, 10টা কাজ করতে যাবেন, একটা আপনাকে পজিটিভ জিনিস দিবে আর 9টাই নেগেটিভ। সো আপনার উইল ফোর্স শুড বি দ্য টাচ অফ দ্য স্কাই, আর আরেকটা হচ্ছে আপনার এই নাটাকে শুনে পজিটিভের দিকে এগিয়ে যাওয়া। তো এটা হচ্ছে একটা পার্ট। আর আগের দিন আর এখনকার দিন আমার কাছে কেন যেন মনে হয় প্রেজেন্ট সিচুয়েশন ইজ বেটার দেন দ্য বিফোর। বিকজ আমাদের এখনকার যেই ছেলে, আমি বললাম when I was a very young chap, 22 years old or 24 years old, তখনকার ছেলেরা আর এখনকার ছেলেদের মধ্যে পার্থক্য, আমরা এত অস্থির ছিলাম না, বাট এখন অস্থিরতাটা বেশি, বিকজ অপশনটাও বেশি। তখন অস্থিরতাটা কম ছিল কারণ অপশনটাও কম ছিল। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যদি স্থির হওয়া যায়, লক্ষ্য ঠিক করা যায়, তবে অবশ্যই সেলসে ভালো করা যায়। আর এর পাশাপাশি সেলসের জন্য আমি এটা আমার ফ্রম বিগিনিং আই বিলিভ ইট, এবং আমার সাথে যারা কাজ করে, নিয়ার অ্যাবাউট 700 পিপল ওয়ার্ক উইথ মি ডিরেক্টলি। তো তাদের ক্ষেত্রে আমি বলি সেটা হচ্ছে 4টা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল, শব্দ ব্যবহার, ওয়ার্ড ইউজ। সো আপনি কাস্টমারের সাথে কথা বলছেন, আপনি কলিগের সাথে কথা বলছেন, আপনি কি শব্দটা ইউজ করতেছেন, এইটা খুব ইম্পর্টেন্ট। সেই শব্দটা আপনাকে মুহূর্তের ভেতরে আপনাকে পজিটিভ জিনিস দিবে, মুহূর্তের ভিতরে নেগেটিভ জিনিস দিবে। সো সত্য দিয়ে আপনাকে খেলতে হবে উইথ রেসপেক্ট, নাম্বার 1। নাম্বার 2, আমার কাছে মনে হয় কোনো কিছু অনুমান করা যাবে না। মানে অনুমান বলতে আমি বলবো হচ্ছে অ্যাজিউম করা। সেটাকে আপনি ধরেন, আমরা সমস্যা নিয়ে থাকি, আমরা সকালটা শুরু হয় বিভিন্ন সমস্যা দিয়ে, বিভিন্ন আনঅ্যাচিভেবল জিনিস অ্যাচিভ করতে হবে। সো এইগুলো করতে গেলে অনেক সময় বলবে এইটা আমার মাথায় আসবে, মনে হয় লোটাস এটা করতে চাচ্ছেন না, মনে হয় এই ব্যক্তিটা করতে চাচ্ছেন না। এটা অ্যাজিউম করা উচিত হবে না। না করে তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন। সো আপনাকে দুটো জিনিস জানতে হবে, কোশ্চেন করতে জানতে হবে, কোশ্চেনগুলো কী করতে হবে সেটা জানতে হবে। নাম্বার 3 হচ্ছে ব্যক্তিগতভাবে পার্সোনালি কোনো কিছু নেওয়া যাবে না। আমি যখন একটা ভালো শার্ট, ভালো একটা প্যান্ট পরে মার্কেটে যাব, একদম ইস্ত্রি করা, সেন্ট দিয়ে, হয়তো একজন বললো আজকে আপনার শার্টটা তো ভালো হয় নাই। সো আমি যদি ব্যক্তিগতভাবে নিয়ে নিই, আমার প্ল্যান ছিল আমি 20টা ডাক্তার ভিজিট করব অথবা কেমিস্ট ভিজিট করব, এই শার্ট পরে সবাই খুব ভালো বলবে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমি ওনার কথাটাকে ব্যক্তিগতভাবে নেই। সো ডোন্ট গেট পার্সোনালি আপনি যা করছেন ওটা ঠিক, ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট, আমি যা করেছি এটা ঠিক, যদি ওটা রুল মতো হয় অবভিয়াসলি। আর লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনার সর্বোচ্চটা আপনাকে দিতে হবে। আমি কি পারবো না আগে কখনো নির্ধারণ করতে যাব না। আমার সেলসে প্রত্যেক দিন অবজেক্টিভ থাকে, প্রত্যেকটা ঘন্টার অবজেক্টিভ থাকে, প্রত্যেকটা মাসের অবজেক্টিভ থাকে, প্রত্যেকটা উইক্সের অবজেক্টিভ থাকে, এভরি ইয়ার অবজেক্টিভ থাকে। সো ওই অবজেক্টিভসগুলোকে আপনি রান করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওটা করে যেতে হবে আপনি সর্বোচ্চটা দিয়ে। আপনি রেগুলার করতে থাকেন, আপনার কাছে সাফল্য ধরা দিতে বাধ্য। কোনো এক্সেপশনাল লোক সেলসে কোনো দিনই ভালো করে নাই, রেগুলার যারা ডিসিপ্লিন ছিল তারাই সেলসে ভালো করছে। দিস ইজ মাই ওপিনিয়ন টু অল জুনিয়র অ্যান্ড সিনিয়র, অবভিয়াসলি ফর মি অলসো। থ্যাংক ইউ বস, খুবই একটা মিনিংফুল এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 4টা পয়েন্ট আপনি বেসিক্যালি আমাদের সাথে শেয়ার করলেন। আই হোপ যে আমাদের যারা নতুন কলিগরা আছে এবং গোয়িং ফরওয়ার্ড যারা বেসিক্যালি এই প্রফেশনে আসতে চায়, সেটা অবভিয়াসলি খুব হেল্পফুল হবে। সো আমরা বেসিক্যালি আমাদের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো থ্যাংকস অ্যাগেইন আমাদের এই এপিসোডে জয়েন করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস আজকে এই এপিসোডটা আপনাদের দেখার জন্য। আশা করছি আর অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে।